হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্ন উইথ জয়। তো আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে সপ্তম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 সালের পরিবেশ ও বিজ্ঞানের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। তো তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা হবে 50 নম্বরের এবং সময় দেবে হচ্ছে 1.5 ঘন্টা। আর এই ভিডিওতে আমি তোমাদের যে নতুন নম্বর বিভাজন হলিস্টিক কার্ড অনুসারে সেই মতোই কিন্তু ভিডিওটা বানিয়েছি এবং এই ভিডিওতে আমি তোমাদের বিজ্ঞানের সিলেবাস, নম্বর বিভাজন এবং একটা নমুনা প্রশ্নপত্র সেট পুরোত্তর সহ আলোচনা করব। আর যে প্রশ্নগুলো করাবো সেগুলো তোমরা ভালো করে পড়বে, কারণ এখান থেকে পরীক্ষা আসার সম্ভাবনা কিন্তু প্রবল। তো চলো প্রথমে আমরা সিলেবাসটা দেখে নিই। তো সিলেবাসের মধ্যে দেখতে পাচ্ছ প্রথমে যেটা আছে সেটা ভৌত পরিবেশ থেকে হচ্ছে আলো, চুম্বক, তড়িৎ এবং পরিবেশ বান্ধব শক্তি একটা আছে, এবং 5 নম্বরে পরিবেশের সজীব উপাদানের গঠনগত বৈচিত্র্য ও কার্যগত প্রক্রিয়া। এই কটা চ্যাপ্টার তোমাদের হচ্ছে সিলেবাসের মধ্যে আছে। এবার তোমরা নম্বর বিভাজনটা একটা দেখে নাও। 50 নম্বরের মধ্যে তোমাদের হচ্ছে এমসিকিউ, এই যে প্রথম চ্যাপ্টার আলো থেকে 4টে, চুম্বক থেকে 2টো, তড়িৎ থেকে 2টো, পরিবেশ বান্ধব শক্তি থেকে 2টো এবং লাস্টে চ্যাপ্টার সেটা থেকে 2টো, টোটাল 12টা এমসিকিউ এবং প্রতিটা চ্যাপ্টার থেকে 2টো করে টোটাল 10টা হচ্ছে 1 নম্বরের প্রশ্ন। আর আলো থেকে 2টো 2 নম্বরের প্রশ্ন 4 এবং হচ্ছে 3 নম্বরের প্রশ্ন প্রথম চ্যাপ্টার থেকে আসার সম্ভাবনা কম, বাদ বাকি চ্যাপ্টার থেকে 2টো করে টোটাল 8টা 24 নম্বরে 3 নম্বর প্রশ্ন আসবে তোমাদের। এই হচ্ছে 50 নম্বরের একটা প্রশ্নপত্র, প্রতিটা চ্যাপ্টার থেকে মোটামুটি 10 নম্বর আসবে। তো এটা পর্ষদ থেকে দিয়েছে এবং বিভিন্ন স্কুলে বিভিন্ন প্রশ্ন প্যাটার্ন হতে পারে, কিন্তু মোটামুটি এটাই একটা হচ্ছে পর্ষদের ফরম্যাট, ঠিক আছে। আর মেন ভিডিও শুরু করার আগে তোমাদের বলে দিই, তোমরা যদি আমার ইউটিউব চ্যানেল লার্ন উইথ জয় সাবস্ক্রাইব না করে থাকো তো সাবস্ক্রাইব করে পাশের যে বেল আইকন আছে সেটা টিপবা এবং নোটিফিকেশানটাকে অল করে দেবা। তাহলে আমি যখনই নতুন নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে সবার প্রথম নোটিফিকেশান চলে যাবে। আর এই ভিডিওটাকে তোমরা বেশি বেশি করে তোমাদের হোয়াটসঅ্যাপে কিন্তু বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে। ওকে, তো চলো আজকের আমরা ভিডিও শুরু করি। তো এর দাগে দেখতে পাচ্ছ সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। প্রথমটা বলছে সমতল আয়নার সঙ্গে 60 ডিগ্রি কোণে ওই আয়নার উপর আলোক রশ্মি আপতিত হলে প্রতিফলন কোণ কত হবে? প্রতিফলন কোণও 60 ডিগ্রি হবে। ওকে, এরপরে বলছে আকাশের রংধনু আসলে সূর্যের সাদা আলোর কি? সূর্যের সাদা আলোর হচ্ছে বিচ্ছুরণ। এরপরে হচ্ছে বাল্বের যে অংশ আলো দেয় সেটি হলো বাল্বের হচ্ছে ফিলামেন্ট আলো দেয়। 4 নম্বর ফুলের যে অংশটি বীজে পরিণত হয় সেটি হলো ফুলের হচ্ছে ডিম্বক বীজে পরিণত হয়। এরপরে বলছে মৃদভেদী অঙ্কুরোদ্গম দেখা যায় হচ্ছে কুমড়োর মধ্যে। তারপরে 6 বলছে কাণ্ডের যে জায়গা থেকে শাখা বা পাতা বেরোয় সেই জায়গাটি হলো, যেখান থেকে শাখা বা পাতা বেরোয় সেটাকে আমরা বলি পর্ব। খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। 7টা বলছে আলোর বিচ্ছুরণ আবিষ্কার করেন হচ্ছে নিউটন। এরপর হচ্ছে একটি স্রবব বস্তু হলো কি? সূর্য। তারপরে হচ্ছে 9 নম্বর মেরুজ্যোতির কারণ। মেরুজ্যোতির কারণ কি? মেরুজ্যোতির কারণ হচ্ছে পৃথিবী একটি বিরাট চুম্বক, তার প্রভাব, ঠিক আছে, মেরুজ্যোতির কারণ। এরপরে 10 বলছে ইলেকট্রিক বাল্বের ফিলামেন্ট তৈরি হয় হচ্ছে টাংস্টেন থেকে। এবং হচ্ছে 11 নম্বর পরিবেশ বান্ধব শক্তি নয়। পরিবেশ বান্ধব শক্তি নয় কোনটা? সেটা হচ্ছে জীবাশ্ম তেল থেকে পাওয়া শক্তি হচ্ছে পরিবেশ বান্ধব শক্তি নয়। এরপরে 11 নম্বর হচ্ছে তড়িতের সুপরিবাহী পদার্থটি কি? তড়িতের সুপরিবাহী হচ্ছে তামা। তো এমসিকিউগুলো হলো। এবার দেখো 1 নম্বরের যে প্রশ্নগুলো সেগুলো করব। প্রথমটা হচ্ছে আলোর প্রতিসরণ কাকে বলে? তো আলো এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যাওয়ার সময় 2 মাধ্যমের বিভেদতল থেকে সামান্য বেঁকে যাওয়ার ঘটনাকে আলোর প্রতিসরণ বলা হয়। এবং 2টা বলছে চৌম্বক ক্ষেত্র বলতে কি বোঝো? চৌম্বক ক্ষেত্র তো যে অঞ্চল জুড়ে একটি চুম্বকের আকর্ষণ বা বিকর্ষণ ধর্ম থাকে সেই অঞ্চলটিকে হচ্ছে চুম্বকের চৌম্বক ক্ষেত্র বলে। এরপরে হচ্ছে অঙ্কুরোদ্গমের শর্তগুলি কি কি? তো অঙ্কুরোদ্গমের শর্তগুলি দেখো। অঙ্কুরোদ্গমের বাহ্যিক শর্তগুলি হচ্ছে উষ্ণতা, আর্দ্রতা, বায়ু বা অক্সিজেন। এটা হচ্ছে অঙ্কুরোদ্গমের শর্ত। এরপর বলছে উদ্ভিদের মূলের একটি কাজ লেখো। তো উদ্ভিদের মূলের কাজ দেখো। উদ্ভিদের মূলের একটি কাজ হলো মাটি থেকে জল ও জলে দ্রবীভূত খনিজ লবণ শোষণ করা। এবারে ব্যাপন কাকে বলে? তো ব্যাপন বেশি গাঢ়ত্ব থেকে কম গাঢ়ত্বের দিকে অণুর ছড়িয়ে পড়ার ঘটনাকে ব্যাপন বলে, অর্থাৎ বেশি থেকে কমের দিকে গেলে তাকে ব্যাপন বলে। 6টা বলছে আপতিত রশ্মি ও অবিলম্বের মধ্যবর্তী কোণকে কী বলে? তো আপতিত রশ্মি অবিলম্বের মধ্যবর্তী কোণকে হচ্ছে আপতন কোণ বলে। এরপরে চৌম্বক পদার্থ কাকে বলে? উদাহরণ দাও। তো যে সকল পদার্থ চুম্বক দ্বারা আকৃষ্ট হয় তাদের চৌম্বক পদার্থ বলে, যেমন লোহা, নিকেল, কোবাল্ট। এরপরে এলইডির পুরো নাম কি? এলইডির পুরো নাম হচ্ছে লাইটিং এমিটিং ডায়োড। তারপরে 9টা বলছে প্রাণীরা পরোক্ষভাবে কোন শক্তির ওপর নির্ভরশীল? তো প্রাণীরা হচ্ছে সৌর শক্তির ওপর নির্ভরশীল।
এরপরে 10এরটা বলছে পাইন গাছের মূলে যে অণুজীব বাস করে তার নাম কি? তার নাম হচ্ছে কি মাইকোরাইজা। এরপরে দেখো নিয়মিত ও বিক্ষিপ্ত প্রতিফলনের পার্থক্য 2 নম্বরের প্রশ্ন। তো দেখো প্রথম হচ্ছে নিয়মিত প্রতিফলনের জন্য মসৃণ ও চকচকে প্রতিফলক তলের প্রয়োজন, আর বিক্ষিপ্ত প্রতিফলনের জন্য কিন্তু অমসৃণ ও খসখসে প্রতিফলক তলের প্রয়োজন। আর নিয়মিত প্রতিফলনের ক্ষেত্রে প্রতিফলিত রশ্মিগুলি একটি নির্দিষ্ট দিকে প্রতিফলিত হয়, আর বিক্ষিপ্ত প্রতিফলনের ক্ষেত্রে প্রতিফলিত রশ্মিগুলি বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ে। এটাই পার্থক্য। এরপরে বলছে সূচিছিদ্র ক্যামেরার ছিদ্র বড় হলে প্রতিকৃতি অস্পষ্ট হয় কেন? তো সূচিছিদ্র ক্যামেরার ছিদ্র বড় হলে প্রতিকৃতি অস্পষ্ট হয় কারণ হচ্ছে একটি বড় ছিদ্রকে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র একক ছিদ্রের সমষ্টি হিসাবে কল্পনা করা হয়, তাই প্রতিটি ক্ষুদ্র ক্ষুদ্র একক ছিদ্র এক একটি করে আলাদা আলাদা প্রতিকৃতির সৃষ্টি করে, অর্থাৎ অনেক প্রতিকৃতির কিন্তু সৃষ্টি করে। কিন্তু ছিদ্রগুলি পাশাপাশি অবস্থায় করায় প্রতিকৃতিগুলি কি হয় একে অপরের খুব কাছাকাছি থাকে ও একে অপরের উপর পড়ে কিন্তু মিশে একাকার হয়, মিলেমিশে, ফলে কিন্তু প্রতিকৃতিগুলো অস্পষ্ট হয়ে যায়। তো একটার উপরে একটা পড়ে যায়, তখন ভালো করে সেগুলো দেখা যায় না, অস্পষ্ট লাগে। এরপরে ডি এর সংক্ষিপ্ত উত্তরধর্মী 4 নম্বরের প্রশ্ন। দেখতে চৌম্বক দৈর্ঘ্য কাকে বলে? দেখো কোনো চুম্বকের মেরু দুটির মধ্যবর্তী রৈখিক দূরত্বকে কিন্তু ওই চুম্বকের চৌম্বক দৈর্ঘ্য বলে, এবং চৌম্বক দৈর্ঘ্যের সঙ্গে চুম্বকের প্রকৃতির যে সম্পর্ক সেটা হচ্ছে সাধারণ কোনো চুম্বকের চৌম্বক দৈর্ঘ্য চুম্বকের প্রকৃতি দৈর্ঘ্য হচ্ছে 86%, মতান্তরে 8.5%ও হয়। ঠিক আছে, এবার হচ্ছে দেখো চৌম্বক দৈর্ঘ্য সমান সমান কি এই 0.86 ইন্টু চুম্বকের হচ্ছে প্রকৃত দৈর্ঘ্য। এরপরে হচ্ছে বৈদ্যুতিক ইস্ত্রিতে নাইক্রোম তার ব্যবহারের সুবিধা লেখো। তো দেখো বৈদ্যুতিক ইস্ত্রিতে নাইক্রোম তারের ব্যবহারের সুবিধা হচ্ছে নাইক্রোমের তারের রোধাঙ্ক খুব বেশি বলে তারটিতে উৎপন্ন তাপের পরিমাণ বেশি হয়, আর নাইক্রোম তারকে অতি উচ্চ তাপমাত্রায় বায়ুর সংস্পর্শে রাখলেও বায়ুর অক্সিজেনের সঙ্গে তারটির কোনো রাসায়নিক বিক্রিয়া ঘটে না। আর 3 হচ্ছে নাইক্রোম তারের গলনাঙ্ক খুব বেশি হওয়ায় তারটি বেশি তাপমাত্রাতেও গলে যায় না, ফলে নাইক্রোম তারটি উচ্চ তাপমাত্রায় পৌঁছে প্রচুর তাপ কিন্তু সরবরাহ করতে পারে। তাহলে স্ত্রীটা গরমও হচ্ছে আবার ইলেকট্রিকও কম পড়ছে, তো এইসব কারণেই ব্যবহার করে। এরপরে বায়োগ্যাস বা জৈব গ্যাস কাকে বলে? এই গ্যাসের যে কোনো কী কাজে ব্যবহার হয়? তাহলে দেখো গৃহপালিত পশু পাখির মল বড় গর্তে পচিয়ে তার থেকে যে গ্যাস উৎপন্ন হয় তাকে কিন্তু জৈব গ্যাস বা বায়োগ্যাস বলে। ব্যবহার দেখো বায়োগ্যাস মূলত রান্নার কাজে ব্যবহার করা হয়, আর হচ্ছে বাতি জ্বালানোর কাজে ব্যবহৃত হয়, আর হচ্ছে বর্তমানে বিদ্যুৎ উৎপাদনেও কিন্তু এই গ্যাস ব্যবহার করা হচ্ছে। এটা হচ্ছে বায়োগ্যাসের ব্যবহার। এরপরে 4টা বলছে একটি আদর্শ মূলের কটি অংশ কী কী? তো আদর্শ মূলের দেখো 4টি অংশ, মূলত্র, বর্ধনশীল অঞ্চল এবং মূলরম এবং স্থায়ী অংশ। তো দেখছো আদর্শ মূলের ছবি, মূলত্র, বর্ধিষ্ণু বা বর্ধনশীল অঞ্চল, আর হচ্ছে মূলরম এবং হচ্ছে স্থায়ী অঞ্চল। লেখাগুলো একটু আপচা আছে, তো তোমরা বই থেকে সুন্দর করে ছবিটাও পারলে প্র্যাকটিস করে নেবে। এরপরে দেখো বলছে বিকর্ষণী চুম্বকত্বের সৃষ্ট প্রমাণ যুক্তি সহ লেখো। তো কোনো একটি দণ্ডচুম্বক কিনা তা বিকর্ষণের মাধ্যমে কিন্তু খুব সহজে প্রমাণ করা যায়। কিভাবে সেটা দেখো, দণ্ডটিকে সুতোর মাধ্যমে ঝুলিয়ে দিয়ে দণ্ডটির কাছে আরেকটা চুম্বক দণ্ড নিয়ে আসা হলো। যদি দণ্ডটি চুম্বকটিকে আকর্ষণ করে তবে দুটি ঘটনা ঘটবে। যদি আকর্ষণ করে তাহলে কী হবে? প্রথম হচ্ছে দণ্ডটি একটি চুম্বক পদার্থ তার চুম্বকটিকে আকর্ষণ করছে, আবার কি হতে পারে যে দ্বন্দ্বটি একটি চুম্বক পদার্থ এবং তাদের বিপরীত মেরু পরস্পরকে কাছে এসেছে, ফলে আকর্ষণ হচ্ছে। ফলে আকর্ষণ থেকে প্রমাণ হয় না দ্বন্দ্বটি চুম্বক না চৌম্বক পদার্থ। আর যদি চুম্বক পদ্ধতি দ্বন্দ্বটির কাছে নিয়ে আসার সঙ্গে সঙ্গে দ্বন্দ্বটি বিকশিত হয় তবে কিন্তু দ্বন্দ্বটি চুম্বক পদার্থ, কেননা চুম্বকের সমমেরু পরস্পরকে বিকর্ষণ করে, তাই নিঃসন্দেহে বলা যায় বিকর্ষণী চুম্বকত্বের প্রকৃত প্রমাণ। দেখো ব্যাপারটা খুবই সুন্দর। দেখো আমরা যদি চুম্বককে কোনো একটা পদার্থের কাছে আনি, যদি তার আকর্ষণ করে সেটা চুম্বক বলতে পারবো না, কারণ সেটা লোহাও তো হতে পারে, কিন্তু বিকর্ষণ করলে বলতে পারবো যে চুম্বক, কারণ চুম্বকের সেম মেরু পরস্পরকে বিকর্ষণ করে। তো এটা খুবই একটা ভালো একটা পরীক্ষা।
এরপরে তড়িৎ বর্তনী কাকে বলে, তড়িৎ বর্তনী কত প্রকার কি দেখো, তড়িৎ উৎস বোধ ও অন্যান্য তড়িৎ যন্ত্রাদি কোনো পরিবাহীর দ্বারা মুক্ত হয়ে যে বর্তনী সৃষ্টি করে তাকে তড়িৎ বর্তনী বলে। তড়িৎ বর্তনী দুই প্রকার, একটা হচ্ছে উন্মুক্ত বর্তনী, যে তড়িৎ বর্তনীর কোনো একটি প্রান্ত খোলা ও উন্মুক্ত তাকে উন্মুক্ত বর্তনী বলে। আর বদ্ধ বর্তনী কি, যে তড়িৎ বর্তনীর সকল প্রান্ত বদ্ধ তাকে হচ্ছে বদ্ধ বর্তনী বলা হয়। ঠিক আছে, এবার দেখো অপচলিত শক্তি ব্যবহারের প্রয়োজনীয়তা লেখো। তো অপচলিত শক্তি ব্যবহারের পরিবেশের দূষিত হয় না, আর হচ্ছে ক্ষুদ্রাকারে ব্যবহার করা যায় বলে প্রচুর মূলধনের প্রয়োজন হয় না, আর 3 হচ্ছে প্রবাহমান সম্পদ বলে নিঃশোষিত হওয়ার আশঙ্কা থাকে না, আর হচ্ছে দেশের অধিকাংশ জায়গায় কোনো না কোনো উৎস সহজলভ্য। ঠিক আছে, তো এই ছিল হচ্ছে তোমাদের ক্লাস 7-এর পরিবেশ ও বিজ্ঞানের একটা নমুনা প্রশ্নপত্র এবং সাজেশান। যে প্রশ্নগুলো দিলাম সেগুলো তোমরা ভালো করে পড়বে। আর আমি কিন্তু ক্লাস 7-এর অন্যান্য সাবজেক্টেরও ভিডিও বানিয়েছি, সেগুলো তোমরা না দেখে থাকলে অবশ্যই দেখে নেবে, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। আর তোমরা যদি কেউ পিডিএফটা কিনতে চাও তো অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ আর টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবে, নাম হচ্ছে লার্ন উইথ জয়, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। আর যারা পিডিএফ কিনবে তারা আমাকে SMS করবে যে বাই পিডিএফ, এই কথাটা লিখবে হোয়াটসঅ্যাপে, আর কোন ক্লাস এবং কোন সাবজেক্টের পিডিএফ কিনবে সেটা আমাকে লিখে পাঠাবে। তাহলে তারপর আমি তোমাদের QR কোড দিয়ে দেবো, সেখানে তোমরা 10 টাকা পেমেন্ট করলেই আমি তোমাদের পিডিএফ দিয়ে দেবো। পিডিএফের দাম মাত্র 10 টাকা করে। ঠিক আছে, তো যারা যারা কিনতে চাও তারা SMS করবে, সকলে SMS করবে না। ওকে, তো চলো বাই, দেখা হবে তোমাদের সঙ্গে পরের একটা ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস।